আমার এখান থেকে কি শব্দ যায় বেশি বাতাসের? যদি শব্দ বেশি যায় তাহলে একটা ফ্যান অফ করে দেব, একটু জানাবেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ধারা পড়ব, যে ধারাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ আসে, আবার রচনামূলকও আসে। ঠিক আছে, তো তার আগে বলি, আজকে ক্লাসের হ্যান্ড নোটটাও অবশ্যই ক্লাস করার পরেই আমি দিয়ে দিব, রেডি করা আছে। তো আপনাদের জন্য তো আমি একটু ভালোই কষ্ট করছি। এর জন্য আরেকটা বিষয় বলি যে আমরা হচ্ছে মাসের 20 তারিখ থেকে শুরু করেছিলাম পড়া। মে মাসের 20 তারিখ থেকে 31 পর্যন্ত এই যে কয়দিন, ওই কয়দিন আমি বাদ দিচ্ছি, কারণ এটা হিসাবের বাহিরে। আমি আপনাদের জুন মাস থেকেই ধরলাম। দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা দিয়েছেন। এখনো অনেকে সম্মানই দেন নাই, তো ক্লাসে যদিও এখন নাই সবাই, রেকর্ডিং আমি বলে রাখি, যেহেতু আপনাদের জন্য একটু কষ্ট করে পড়াচ্ছি এবং আপনারা সামনে বিশেষ পদোন্নতি পরীক্ষা সহ বলছিলাম আপনারা সামনে বিশেষ পদোন্নতি পরীক্ষা সহ বাৎসরিক যে কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা হয়, সেটাতে অংশগ্রহণ করবেন। সে পর্যন্ত আমি যেন আপনাদের রিপোর্ট দিয়ে যেতে পারি আর আপনারা খুব প্রস্তুতি পারেন, সেই প্রত্যাশাই আপনাদেরও থাকা উচিত, আমারও আছে। তো সেই ক্ষেত্রে সবাই তো চাকরি করেন, 500 টাকা আমার মনে হয় কারো কাছে তেমন সমস্যা হওয়ার কথা না। তো যারা অলরেডি সম্মানিত দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সম্মানিত দেন নাই আপনারা আশা করছি দিয়ে দিবেন, অন্তত জুন মাসেরটা, যেহেতু জুন মাস শেষ আর মাত্র 5 দিন পরে জুলাই মাস শুরু হবে। তো জুন মাসের সম্মানিত সবাই আশা করছি দিয়ে দিবেন। আচ্ছা, আমি গত ক্লাসে করেছিলাম 204 থেকে 245 খালাস এরকমই পড়েছিলাম। যাই হোক, তো এরপরে অনেকগুলো ধারা আছে, আর আমাদের আর দরকার নাই এমন ধারা আছে, তিল লাগবে না, প্রয়োজন নাই। তো এখন আমরা আজকে পড়ব 337 ধারা থেকে। 337 ধারাটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বলতেছে অপরাধী সহযোগীকে ক্ষমার প্রস্তাব, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে রাজসাক্ষী কাকে বলে, বা অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব দেওয়ার করুন, এই ধরনের প্রশ্ন এসে থাকে। যাই হোক, মূলত রাজসাক্ষী হিসেবেই পরিচিত হয়। আমরা সাক্ষ্য আইন যখন পড়ব তখন শিখব রাজসাক্ষী কাকে বলে, আর ফৌজদারি থেকেও যখন প্রশ্ন পড়ব তখন এই ধারাগুলো থেকে কিভাবে প্রশ্ন বানায় আসে সেগুলো শিখব। তো আজকে আমরা এই ধারার বিস্তারিত বিশ্লেষণ শিখি, কারণ যেহেতু এই কথাগুলোর সাথে আপনারা পরিচিত না, আজকে এই কথাগুলোর সাথে পরিচিত হন, এই ধারার বিষয়ের ভিতরে বিস্তারিত কি কি আছে সেগুলোর সাথে পরিচিত হন, এরপরে প্রশ্ন উত্তর, মানে প্রশ্নের সাথে
রিলেটেড উত্তরটা মিলাই নেওয়াটা সহজ হয়ে যাবে। তো আজকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। বলতেছে 337 ধারা, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। তো অপরাধীর সহযোগী মানে কি? অপরাধীর সহযোগী মানে হচ্ছে একটা অপরাধ যখন সংগঠিত হয় তখন যে অপরাধটা করে, মানে যে কাজটা করে সে হলো অপরাধী। এই কাজটা করতে গিয়ে যদি কেউ সহায়তা করে সে হলো সহযোগী। যেমন সে যদি অর্ডার করে যে যা এর গিয়ে মাইরে ফেলা, তাহলে তো তার কথাতে মানলো। সে এই অপরাধটা অনুষ্ঠান করতে সে কি করলো? সহযোগিতা করলো। এই জন্য সে অপরাধের সহযোগী। শুধু অর্ডার দিয়ে না, বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। যেমন বলল যে ঠিক আছে তোর সাথে ওর ঝগড়া, হ্যাঁ, তারপরে বিভিন্ন মানে পূর্ব শত্রুতা, এক কাজ করতে এই যে সহায়তা করলো, এটা হলো অপরাধের সহযোগী। এরকম বিভিন্ন ভাবে সহায়তা করতে পারে করার ক্ষেত্রে, বিভিন্ন সহায়তা হতে পারে। অপরাধের সহযোগীকে, অপরাধীর সহযোগীকে, যে অপরাধটা করে সে হলো অপরাধী, এই অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। যে অপরাধের সহযোগিতা করেছে বা যে এই অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যে একটা অপরাধের সাথে জড়িত, তাকে আদালত ক্ষমার প্রস্তাব করতে পারেন যে আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি এই অপরাধের সাথে রিলেটেড যা কিছু জানো সব সত্য কথা বলবা, এবং এই অপরাধের মূল হোতাকে, এই অপরাধের মূল অপরাধীকে, এবং এই অপরাধ অনুষ্ঠানে আর কে কে সহযোগিতা করেছে, যদি এই সকল সঠিক সকল বিষয় পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দাও, তাহলে তোমার কোনো শাস্তি দিব না, তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এইভাবে অপরাধীকে বা অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিতে পারে আদালত। অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিতে পারে আদালত। এই হলো 337 ধারা। যদি আমরা একটু বইয়ের ভাষায় বলি তাহলে দেখি যে বলতেছে দায়রা আদালতে বিচারযোগ্য অপরাধ। এবার সব অপরাধের জন্য কিন্তু ক্ষমার প্রস্তাব দিবে না, সব অপরাধের জন্য ক্ষমার প্রস্তাব দিবে না। কোন কোন অপরাধের জন্য ক্ষমার প্রস্তাব দিবে সেগুলো হচ্ছে, কোন কোন অপরাধের জন্য ক্ষমার প্রস্তাব দিবে সেগুলো এই 337 ধারার মধ্যে উল্লেখ করা আছে। কোন কোন অপরাধ বলতেছে দায়রা আদালতে বিচারযোগ্য অপরাধ। দায়রা আদালতে কোন কোন অপরাধের বিচার হয়? সর্বনিম্ন 10 বছর শাস্তি দেয় দায়রা আদালত। সর্বনিম্ন দায়রা আদালতে যদি কোনো বিচার হয় তাহলে আদালত কত? সর্বনিম্ন 10 বছরের শাস্তি দেয়। তাহলে বলতেছে যে দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অথবা দণ্ডবিধি আইনের কিছু নির্দিষ্ট ধারা অনুসারে অনুষ্ঠিত অপরাধের ক্ষেত্রে কে মহানগর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে? উক্ত অপরাধের অনুসন্ধান, তদন্ত বা বিচারের যে কোনো পর্যায়ে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অথবা এই সম্পর্কে গোপন তথ্যের অধিকারী ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দিতে পারে, এই শর্তে যে সে উক্ত অপরাধ সম্পর্কে যা জানে তা সঠিকভাবে সত্য কথা বলে প্রকাশ করবে এবং এই অপরাধের সাথে জড়িত মূল অপরাধী অথবা আরও সহায়তাকারী সম্পর্কে সে সঠিক তথ্য প্রদান করবে। এই শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দিতে পারে। এই হলো মূল কথা। তাহলে কি কি শিখলাম? অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব কখন দেওয়া যায়? অনুসন্ধান করার সময়, তদন্তের সময়, বিচারের যে কোনো পর্যায়ে, কিন্তু রায় দেওয়ার আগে। বিচারের যে কোনো সময় কিন্তু চূড়ান্ত রায় দেওয়ার আগে কি করতে পারে? অপরাধীকে ক্ষমার প্রস্তাব দিতে পারে। তাহলে এমসিকিউ যদি আসে, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব কখন দেওয়া যায়? অপরাধটি অনুসন্ধানের সময়, অপরাধের তদন্তের সময়, অপরাধটি বিচারের যে কোনো সময়, সবগুলো। উত্তর হবে সবগুলো। এই সবগুলো সময় দেওয়া যায়। আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে যে অপরাধীকে ক্ষমার প্রস্তাব কে দিতে পারে? যদি
প্রশ্ন আসে অপরাধীকে ক্ষমার প্রস্তাব কে দিতে পারে, তাহলে উত্তর কি হবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে না? আচ্ছা, শোনা যায়? এখন শোনা যায়? নেট চলে গেছিল, একটু মিস করেন তো, শোনা যায় কিনা? আমার কথা কি শোনা? একটু মেসেজ করে তো। হ্যালো, আমার কথা কি বোঝা যায়? আর কথা কেটে কেটে আসছে। এখনো কেটে কেটে যায় নাকি বোঝা যায়? নেটের সমস্যা, এই হলো অবস্থা। নেট যদি ভালো, এখন যায় স্যার, এখন বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা কি কি বুঝলাম? অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব কে দিতে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কথা, মহানগর ম্যাজিস্ট্রেট একই কথা, বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে ইংলিশে হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাংলায় হলো মহানগর ম্যাজিস্ট্রেট। যখন সে মেট্রোপলিটন এলাকায় তখন তার এই নাম, যখন সে কি মফস্বল এলাকার জন্য জাজ হবে বা জাস্টিস অফ দ্য পিস হবে, তখন সে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব এর কাহিনীটা হলো, যে অপরাধটা দায়ের আদালতে বিচারযোগ্য, যে অপরাধটা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায়, অথবা পেনাল কোডের কিছু নির্দিষ্ট অপরাধের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মহানগর ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিকে এই অপরাধটার অনুসন্ধান, তদন্ত বা বিচারের যে কোনো পর্যায়ে ক্ষমার প্রস্তাব দিতে পারে, এই শর্তে যে এই ঘটনা সম্পর্কে সে যা জানে তা প্রকাশ করবে এবং অপরাধের সাথে জড়িত মূল অপরাধী ও সহায়তাকারী সম্পর্কে সে সত্য ও পূর্ণাঙ্গ ঘটনা প্রকাশ করবে, এই শর্তে দিতে পারে। আচ্ছা, এই হলো 337-এর 1। 337-এর 1, 2, 3 এগুলো জানার দরকার না, জাস্ট কথাগুলো মনে রাখবেন। এই হলো 337 ধারা। এরপরে বলতেছে যে এই যে ম্যাজিস্ট্রেট তাকে ক্ষমার প্রস্তাব দিবে, এটা করার কারণ সে লিখবে। এবার যাকে ক্ষমার প্রস্তাব হচ্ছে সে যদি আবেদন করে, তাকে ওই লিখিত এক কপি তাকে দিতে হবে। তো এটা জটিল কিছু না, এবং এটা আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে বলতেছে যে এই যে তাকে ক্ষমার প্রস্তাব দিল, সে ক্ষমার প্রস্তাব গ্রহণ করলো। এরপরের কাজ হলো 337 ধারা মোতাবেক কি, এরপরের কাজ হলো সে জবানবন্দি দিবে, ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করবে। এই হলো 337 ধারা। 337 ধারা হচ্ছে, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, এতটুকুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এর বাইরে কিছু নাই। তাহলে 337 ধারা প্রথম তো বুঝলাম, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিতে পারবে। তারপরে হচ্ছে ক্ষমার প্রস্তাব দেবার কারণ লিপিবদ্ধ করবে, আসামি যদি চায় তাকে একটা কপি দিতে হবে, এবং আসামির জবানবন্দি গ্রহণ করবে। এই হলো 337 ধারা। আচ্ছা, এরপর আমরা যাই 338 ধারা। বলতেছে ক্ষমার প্রস্তাব দিবার নির্দেশ দানের ক্ষমতা। এই যে ক্ষমার প্রস্তাব দিবে, এই ক্ষমার প্রস্তাব দিবার নির্দেশ কে দিতে পারবে? 338 ধারাতে স্পষ্ট করে উল্লেখ আছে, দায়রা জজ দিতে পারবে, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারবে। কাকে দিতে পারবে? হচ্ছে যে বিচার কার্যক্রম চলতেছে, সেই বিচারের রায় দেওয়া পূর্বে যে অপরাধের বিচার হচ্ছে, সেই অপরাধের সাথে প্রত্যক্ষ বা
জড়িত ব্যক্তিকে, অথবা এই সম্পর্কে যে গোপন তথ্যের অধিকারী সেই ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দিতে পারবে। কে পারবে? দায়রা জজ, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। এ হলো 338 ধারা। 338 ধারাতে এতটুকুই কথা আছে, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ হলো 337 ধারা। আচ্ছা, তো 338ও গেল, এখন 339 ধারা, যাকে ক্ষমা করেছে তার বিচার। তাহলে 340 ধারাটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কথাগুলো আমরা জেনে নিব। 337 অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব নির্দেশ দেওয়ার ক্ষমতা। 339 যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচারের পদ্ধতি। 339 যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচারের পদ্ধতি। তো 339 এসে বলতেছে, যদি মানে যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচারটা যদি দায়রা আদালতে হয়, তার বিচারটা যদি আমি আবার বলি, 339 যাকে ক্ষমা করা হয়েছে তার বিচার। নেটওয়ার্কের মনে হচ্ছে আজকে জানা আছে স্যার, আপনার কোনো একটা কথা সম্পূর্ণভাবে আজকে নেটওয়ার্কে আজকে জানা হচ্ছে মনে হয়। আমরা একটু অপেক্ষা করি। যদি আমার এখানে সমস্যা নাকি অন্য এখানে একটু কথা বলেন বা মেসেজ দেন, আর বোঝা যাবে না, তাহলে ছাত্র স্যারের মতো করে কথা বলতে হবে। তো আপনারা যদি কথা বুঝেন আমাকে একটু মেসেজ করবেন যে কথা বোঝা যাচ্ছে না, আমি একটু সময় নিব, তারপরে নেট ক্লিয়ার হওয়া পর্যন্ত দরকার হলে একটু অপেক্ষা করব। একটু আমাকে একটু মেসেজ দিবেন আপনারা যে কথা না। হ্যালো, কি কথা বোঝা যাচ্ছে? হ্যালো মহিবুর, কথা বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, সেটা আপনারা অনেক ধৈর্য নিয়ে ক্লাসটা করেন, এটার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আবার ঢাই গেলে আশা করছি প্রবলেম হবে না। তো আমি একটু সামনে বাড়ি। 339 যাকে যাকে ক্ষমার কথা, তো এই তো সমস্যা। 339 যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার। এবার 337 ধারাতে যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছিল, 339 ধারাতে বলতেছে বিচার হবে, মানে তার বিচার হবে, তাকে কি ক্ষমা করা হবে নাকি তাকে শাস্তি দেওয়া হবে, এটা হচ্ছে 339 ধারা। 340 ধারাতে বলছে সরকারি কৌশলী, যাকে আমরা পাবলিক প্রসিকিউটর বলি, যেটা পিপি বা সরকারি উকিল। তো সরকারি উকিল মানে যে এই মামলাটা পরিচালনা করছে, বাদী পক্ষে বা বিবাদী পক্ষে, যার পক্ষেই করুক, যে মামলাটা পরিচালনা করছে বা মামলার সাথে রিলেটেড সংশ্লিষ্ট উকিল, সে আবার সরকারি উকিল হতে হবে। আর দায়রা আদালতে তো সবসময় সরকারি উকিলই মামলা চালায় দায়রা আদালতে, ঠিক আছে? তো এবার বলতেছে সরকারি উকিল যদি প্রত্যয়ন করে যে যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে সেই ব্যক্তি কোনো কিছু গোপন করেছে, অথবা কোনো মিথ্যা সাক্ষ্য দিয়েছে, অথবা যে শর্তে তাকে ক্ষমা করা হয়েছিল তা সে পালন করে নাই, এভাবে লিখে যদি প্রত্যয়ন করে, তাহলে তাকে যে অপরাধের জন্য ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে। যে অপরাধের জন্য তাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছিল সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে। এই হলো মূল কথাটা। তাহলে আবার বলি, বলতেছে সরকারি উকিল যদি প্রত্যয়ন করে যে যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সত্য গোপন করেছে, অথবা যে শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল তা সে পালন করে নাই, যদি এরকম প্রত্যয়ন করে, তাহলে যে অপরাধের জন্য তাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছিল সেই অপরাধের বিচার করা যাবে। সেই অপরাধের বিচার
করা যাবে। এই হলো 339 ধারা। তবে শর্ত হলো যে অন্যান্য আসামিদের সাথে একত্রে তার বিচার করা যাবে না। অন্যান্য আসামিদের সাথে একত্রে তার বিচার করা যাবে না। আমি কিন্তু আজকে একটু ভেঙে বলতেছি না, একটু সরাসরি মানে বইয়ের মধ্যে যতটুকু লেখা আছে অতটুকুই বলতেছি, কিন্তু বইয়ের ভাষাটা ট্রান্সলেট করে একটু চলিত ভাষায় বলতেছি, এতে আপনাদের বোঝার কথা। এরপরে যদি না বোঝেন আপনারা আমাকে বলবেন বুঝতেছি না, আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলতেছে এই যে একসাথে একটা মামলাতে 5 জন বা 6 জন আসামির বিচার হচ্ছে, এর মধ্যে আদালত একজনকে প্রস্তাব করলো যে আপনি যদি এই ঘটনা সম্পর্কে সত্য স্বীকার করেন তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তো সে বলল ঠিক আছে আমি রাজি। সে রাজি হইল। রাজি হওয়ার পরে এবার তার কাছ থেকে সব স্টেটমেন্ট নিল, সব বিবৃতি নিল, নিয়ে বিচার করলো। বিচার করার পরে এখন সরকারি কৌশলী বলতেছে যে তাকে যে শর্ত দেওয়া হয়েছিল সে শর্ত পালন করে নাই, অথবা সে যে সাক্ষী দিয়েছে সেটা সত্য দেয় নাই, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তখন এরকম যদি ধরেন আপনার তার বিরুদ্ধে সরকারি কৌশলী কোনো অভিযোগ তোলে, তখন যে অপরাধের জন্য ওই যে খুনের মামলার জন্য 5 জনের বিচার হচ্ছিল সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে। এখন সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে, কিন্তু শর্ত হইল কি ওই যে একই মামলাতে 5 জন আসামি, সেই 5 জন আসামির সাথে তার বিচার করা যাবে না, তার বিচার করতে হবে আলাদা। অর্থাৎ অন্য আসামির সাথে তার বিচার করা যাবে না, আসামিদের তার সাথে বিচার করা যাবে, ঠিক আছে। তো যখন আলাদাভাবে তার বিচার করা হবে তখন কিন্তু সে দাবি করতে পারে যে আমি তো সব শর্ত পালন করেছি, আমি তো সব সত্য কথা বলেছি, তাহলে আমার কেন বিচার করা হচ্ছে, তাহলে আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, সে এই ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে। যদি সে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে, সে তো মাস্ট বি প্রশ্ন উত্থাপন করেই, যদি সেই ধরনের প্রশ্ন উত্থাপন করে তখন সরকার পক্ষের উপর এই দায়িত্ব বর্তাবে যে সে কোন কারণে বা কোন মিথ্যার মাধ্যমে বা কোন শর্তটা সে পালন করে নাই, এটা সরকার পক্ষ তাকে বলে বা দেখাই দিতে হবে। এটাই হলো 339 ধারা। 339 ধারাটা আবার বলি, যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তার বিচার। প্রথম কথা হইল সে যদি শর্ত পালন না করে থাকে তাহলে যে অপরাধের জন্য তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে। তার বিচার করতে হবে আলাদাভাবে, অন্যান্য আসামিদের সাথে বিচার করা যাবে না। তো সে দাবি করতে পারবে সে শর্ত পালন করেছে। এতটুকু হলো 339 ধারা। আচ্ছা, এবার 339 ধারার আরেকটা পয়েন্ট হলো কি, এই যে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী, মানে যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে আর যে রাজি হয়েছে সে হলো ক্ষমার প্রস্তাব গ্রহণকারী। তো ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তির বিবৃতি তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এবার ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তি যে বিবৃতি দিয়েছে সে যদি কোনো শর্ত পালন না করে তখন তো আবার তার বিচার হবে, তখন তার সাক্ষী ওই তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। স্বীকারোক্তি যেভাবে ব্যবহার করা হয় ঠিক তেমনি তার সাক্ষ্য বা তার জবানবন্দি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এগুলো 339 ধারা। আচ্ছা, এবার 339 শর্টের পেন কতে বলতেছে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তির বিচারের পদ্ধতি। আগেরটা ছিল তার বিচার করা যাবে 339, আর 339 শর্টের পেন কতে এসে বলতেছে তার বিচারের পদ্ধতিটা কি হবে। তার বিচারের পদ্ধতিটা হবে, তার বিচারটা যদি হয় দায়রা আদালতে তখন দায়রা আদালত এই অভিযোগটা তাকে পড়ে শোনাবে এবং তাকে বুঝাই দিবে। আর যদি সেটা হয় ম্যাজিস্ট্রেট আদালতে তখন ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করবে আপনাকে যে সকল শর্ত দেওয়া হয়েছিল আপনি সেই সকল শর্ত পালন করেছেন বলে কি মনে করেন। তখন সে যদি বলে হ্যাঁ আমি এই সকল শর্ত পালন করেছি, আমাকে যে শর্ত দেওয়া হয়েছিল যে এই সত্য প্রকাশ করতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, বা অপরাধের সাথে জড়িত মূল অপরাধী অথবা অপরাধের সহযোগী যারা তাদের সম্পর্কে সত্য কথা বলার জন্য আমাকে যে শর্ত দেওয়া হয়েছিল আমি সব শর্ত সঠিকভাবে পালন করেছি, তখন যদি সে এই কথা বলে
আর তার এই কথা যদি খণ্ডন করতে না পারে, অর্থাৎ তার এই কথা যদি ভুল প্রমাণ করতে না পারে, তখন ফৌজদারি কার্যবিধি আইনে যা কিছুই থাকুক না কেন তাকে খালাস দিতে হবে। 339 শর্টাইপেন ক ধারাতে বলতেছে, সে যদি সব শর্ত সঠিকভাবে পালন করে থাকে তাহলে সে অপরাধী হলেও তাকে খালাস দিতে হবে। কিন্তু কিন্তু সরকার পক্ষ বা বাদী পক্ষ যদি এটা প্রমাণ করতে পারে সে শর্ত পালন করে নাই, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কেবল তখনই তার বিচার করা যাবে। কেবল তখনই তার বিচার করা যাবে। বিচারের পদ্ধতি কি? দায়রা আদালতেও বিচার হইতে পারে, ম্যাজিস্ট্রেট আদালতেও তার বিচার হইতে পারে। এই হলো 339 শর্টাইপেন ক। তাহলে আবার একটু প্রথম থেকে। 337 অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। 338 ক্ষমার প্রস্তাব দিবার নির্দেশ দানের ক্ষমতা। 339 যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তার বিচার। 339 শর্টাইপেন ক যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তার বিচারের পদ্ধতি। এবার 339 শর্টাইপেন খ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একদম পরীক্ষায় সরাসরি প্রশ্ন চলে আসে, আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি? বিস্তারিত আলোচনা করুন। তো আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কিনা এই নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এইটার দ্বারাই হচ্ছে 339 শর্টাইপেন খ। 339 শর্টাইপেন খর শিরোনামটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার। তাহলে দেখেন এই 339 শর্টাইপেন খ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি, তাহলে উত্তরে হবে কি যে ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক সমন দেওয়ার পর যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপরে 2 নম্বর পয়েন্ট, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরও যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে সেই ব্যক্তি সম্পর্কে ঘোষণা প্রদান করা হয় বা হুলিয়া জারি করা হয়। এরপরে 87 ধারা মোতাবেক হুলিয়া জারি করার পর যদি সে হাজির না হয় তখন তার সম্পত্তি ক্রোক করা হয়। এবার তার সম্পত্তি ক্রোক করার পরেও যদি সে আদালতে হাজির না হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 339 শর্টাইপেন খ ধারা মোতাবেক আদালত বিপুল পাঠক রয়েছে এমন 2টা দৈনিক বাংলা পত্রিকায় নির্দিষ্ট তারিখে হাজির হওয়ার জন্য আদেশ দিয়ে উক্ত ব্যক্তিকে নির্দেশ প্রদান করবেন। উক্ত ব্যক্তি যদি সেই নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তির অনুপস্থিতিতে আদালত বিচার করতে পারবেন। তখন এত কার্যক্রম পরিচালনা করার পরেও যদি সেই ব্যক্তি হাজির না হয় তখন আদালত মনে করে যে সে ইচ্ছাকৃতভাবে হাজির হয় নাই। যেহেতু সে ইচ্ছাকৃতভাবে হাজির হয় নাই তো তার হাজির হওয়ার জন্য তো বিচার বিলম্বিত করা যাবে না, কারণ কতদিনের মধ্যে বিচার শেষ করতে হবে সেই বিষয়েও ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ রয়েছে। আমরা এর পরের ধারাটাই পড়ব, কত দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। তো যেহেতু এতদিনের মধ্যে বিচার শেষ করতে হবে তাহলে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার পরেও, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরেও যেহেতু সেই ব্যক্তি আদালতে হাজির হয় নাই তখন আদালত ধরে নেয় যে সে ইচ্ছাকৃতভাবেই ফাঁকি দিচ্ছে, সেই ইচ্ছাকৃতভাবেই আদালতে হাজির হয় নাই, তখন তার অনুপস্থিতিতে আদালত রায় দিতে পারে। তো আমরা পড়তেছি 300, আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি এখনই, যে যদি প্রশ্ন আসছে কখন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। 1 নম্বর পয়েন্ট, সমন অমান্য করার পরে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে হয়। গ্রেপ্তারি পরোয়ানা অমান্য করার পরে বা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে না পারলে তখন কিভাবে কি করে তার হুলিয়া জারি করে পলাতক সম্পর্কে ঘোষণা দেয়। তো ঘোষণার পরেও যদি সে হাজির না হয় সম্পত্তি ক্রোক করে, সম্পত্তি ক্রোকের পরেও যদি সে হাজির না হয়, সম্পত্তি ক্রোকের পরেও যদি সে হাজির না হয় তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য 2টা দৈনিক বাংলা পত্রিকায় কি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও যে টাইম দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে যদি সে হাজির না হয় তখন তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করা যায়, অর্থাৎ মামলা দিয়ে দেওয়া যায়। তো 339 শর্টাইপেন খতে বলতেছে এই আইনের 87 ও 88 ধারার বিধান পালন করার পর আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামি ফেরারি হয়েছে অথবা আত্মগোপন করেছে অথবা তাকে গ্রেপ্তার করতে পারার কোনো সম্ভাবনা নাই, তখন বিপুল সংখ্যক গ্রাহক রয়েছে এরূপ 2টি দৈনিক বাংলা পত্রিকায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তি যদি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হয় তখন তার অনুপস্থিতিতেই
আদালত বিচার করতে পারে না। এই হলো 339 খ ধারা। তাহলে 339 খ ধারার শুরু হচ্ছে 87 ও 88 ধারার বিধান পালন করার পর 87 ধারা হলো হুলিয়া, যে পত ব্যক্তি সম্পর্কে ঘোষণা, যেই ব্যক্তি যেন আদালতে এসে হাজির হয়, ঘোষণা দেয়। তো ঘোষণা দেওয়ার সাথে সাথেই অথবা পরে আদালতের ইচ্ছা অনুযায়ী তার সম্পত্তি ক্রয় করতে পারে। 88 ধারা মোতাবেক সম্পত্তি ক্রয় করার পরেও সে এসে হাজির হলো না, তখন 339, 87 88 পরে ডাইরেক্ট 339 খ। 339 খ ধারা মোতাবেক বিপুল সংখ্যক গ্রাহক রয়েছে, যেমন প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, হ্যাঁ, এই ধরনের বিপুল সংখ্যক গ্রাহক রয়েছে পত্রিকায়, তাকে হাজির হওয়ার জন্য আদালত বিজ্ঞপ্তি দিবে। ওই বিজ্ঞপ্তির সময় অতিবাহিত হওয়ার পরও যদি সে আদালতে হাজির না হয়, তখন তার অনুপস্থিতিতে আদালত বিচার পরিচালনা করতে পারে। এবার 339 গ ধারাতে যে 339 মামলা নিষ্পত্তির সময়সীমা, আবার মামলা নিষ্পত্তির সময়সীমাতে বলতেছে ম্যাজিস্ট্রেট মামলা পাওয়ার পর 180 এর মধ্যে বিচার শেষ করবে। এ হলো 339 গ। এর উপধারা 2 হলো দায়রা আদালত বা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ মামলা পাওয়ার পর থেকে 360 দিনের মধ্যে বিচার শেষ করবে। তাহলে যদি পরীক্ষা এমসিকিউ আসে, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট কত দিনের মধ্যে বিচার সমাপ্ত করবে? উত্তর হলো 180 দিনের মধ্যে। যদি প্রশ্ন আসে দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ অথবা যুগ্ম দায়রা জজ মামলা পাওয়ার পর কত দিনের মধ্যে বিচার শেষ করবে? 360 দিনের মধ্যে বিচার শেষ করবে। 360 দিনের মধ্যে শেষ করবে। 339 গ ধারার মধ্য দিয়ে আমরা 355 পর্যন্ত শেষ করে আগামীকালকে আমরা 353 থেকে শুরু করব এবং 353 থেকে একদম 500 পর্যন্ত দেব। এরপর আর ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আরেকবার একটু প্রথম থেকে পড়ি। 337 অপির সহযোগীকে ক্ষমার প্রস্তাব, 338 যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে, না 338 ক্ষমার প্রস্তাব দেবার নির্দেশ দানের ক্ষমতা, 339 যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তার বিচার, 339 ক যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তার বিচারের পদ্ধতি, 339 খ আসামির অনুপস্থিতিতে বিচার, 339 গ মামলা নিষ্পত্তির সময়সীমা, 340 আসামি তার মামলায় আত্মপক্ষ সম্মত করতে হবে। 340 এগুলো আর লাগবে আমাদের। 339 গ পর্যন্ত আজকের পড়া। 337 338 339 340 ক খ গ এই কয়টা। তাহলে এই কয়টা দ্বারা আপনারা পড়ে নেবেন। আমি যে হ্যান্ডনোটে ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা থেকে পড়ে নেবেন, ঠিক আছে? যদি পারেন কালকে আমি একটা প্রশ্ন খাতায় লিখে গ্রুপে কথা বলেছিলাম, কিন্তু আজকে আশা করছি দিবেন। আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া আলোচনা করুন। এটা এই প্রশ্নটা লিখে গ্রুপে দিবেন। কে আছেন পুরাতন আগে পরীক্ষা দিয়েছেন, অবশ্যই পাইছেন এবং শিখেছেন, তাহলে আপনি বা আপনারা এই প্রশ্নের উত্তরটা লিখে এখন গ্রুপে যান। ঠিক আছে, তাহলে দেখি পুরাতন আমি একটু নাম বলে দিই যে মাস্ট বি